নমস্কার সবাইকে। আমি মীনাক্ষী খুরানা সাহা, সাইকোলজিস্ট, সাইকোথেরাপিস্ট, হিপনোথেরাপিস্ট এবং রিগ্রেশন থেরাপিস্ট। আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলে এবং হিলিং মাইন্ডসে। আজকের আমাদের টপিক হলো ADHD। ADHD-কে আগে ADD-ও বলা হতো, এখন সেই নামটা চেঞ্জ হয়ে যায় এবং সেটাকে বলা হয় ADHD, যার ফুল ফর্ম হলো অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার। যখনই আমরা ADHD বলছি তাহলে তার ব্যাপারে একটু জানা দরকার, বিকজ এখন এই ADHD-টা খুব কমনলি ইউজড হয় এবং মানুষের কাছে এটার ব্যাপারে একটা আইডিয়াও এসে গেছে, প্রচুর ডায়াগনোসিসও হচ্ছে এবং এই টার্মটার সঙ্গে লোকে কিন্তু এখন অনেকটাই ফ্যামিলিয়ার। তো তাহলে জানতে হবে যে ADHD-টা কি। ADHD হচ্ছে, as I said, attention deficit hyperactivity disorder. এটা একটা নিউরোলজিক্যাল কন্ডিশন বা নিউরো ডেভেলপমেন্টাল কন্ডিশন এবং এই কন্ডিশন যেটা জেনারেলি হয় সেটা হচ্ছে যে ব্রেনের এমন স্ট্রাকচারাল এবং ফাংশনাল কন্ডিশনস থাকে যার জন্য একটি মানুষের বা একটি বাচ্চার ডেভেলপমেন্টের পথে কিছু কিছু চেঞ্জেস বা ডিফারেন্স দেখা যায়, তাই জন্য নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার এটাকে বলা হচ্ছে। ডিসঅর্ডার কেন? বিকজ এইটার জন্য কিছু কিছু কিন্তু বাচ্চার অসুবিধে হয়, বাচ্চার নিজের লাইফে বেঁচে থাকার ক্ষেত্রে, ডেভেলপ করার ক্ষেত্রে, কাজকর্মর ক্ষেত্রে এগুলোতে অসুবিধে হয়। শারীরিক যত না সমস্যা বেশি হয়, বিহেভিয়ারাল সমস্যা বেশি হয় এবং তার থেকে তার অ্যাডজাস্টমেন্টের অসুবিধে, এডুকেশনের সমস্যা, মুড ম্যানেজমেন্ট, এইগুলো জাতীয় সমস্যা কিন্তু বেশি দেখা যায়। ADHD মূলত 3 ধরনের আমরা বলে থাকি। একটি হলো ইনঅ্যাটেন্টিভ টাইপ, যেখানে অ্যাটেনশনের মূলত সমস্যা হচ্ছে, বাকি অন্য জিনিসগুলো স্টিল ম্যানেজেবল। 2 নম্বর হচ্ছে দ্য হাইপার অ্যাক্টিভ ইম্পালসিভ টাইপ, যেখানে বাচ্চা ভীষণ দুরন্ত, হাতে পায়ে চঞ্চল, বসে থাকতে পারছে না, খুব ইম্পালসিভ বিহেভ করছে, হঠকারিতাতে ভুগছে বেশি, যেটা মনে হচ্ছে দুম করে ফেলছে। আর যেটা সবচেয়ে কমন সেটা হচ্ছে এই দুটোরই কম্বিনেশন থাকে, সেটাকে কম্বাইন টাইপ বলা হয়, যেখানে ইনঅ্যাটেনশনের সমস্যাও থাকছে প্লাস তার সঙ্গে হাইপার অ্যাক্টিভিটি এবং ইম্পালসিভিটিও থাকছে। জেনারেলি দেখা যায় ছেলেদের মধ্যে ADHD-র রেশিওটা আমরা বেশি পাই, ইনঅ্যাটেনশনটা মেয়েদের মধ্যে কম্প্যারেটিভলি বেশি থাকে, কিন্তু যেহেতু ছেলেরা এমনি একটুখানি হাতে পায়ে চঞ্চল হয় মেয়েদের তুলনায়, তাই জন্য প্রকাশ পায় হচ্ছে ছেলেদের মধ্যে ইম্পালসিভিটিটা বেশি। কারণ এখনো গ্যারান্টিড ভাবে সেভাবে কিছু বলা যায় না, বাট কিছু কিছু জিনিস পাওয়া গেছে, যেমন ব্রেনের কিছু স্ট্রাকচারাল ডিফারেন্সেস থাকে ADHD-তে, জেনেটিক কজেসও কিছু কিছু পাওয়া গেছে। অনেক সময় দেখা যায় যে ফ্যামিলি হিস্ট্রির মধ্যে হেরিডিটিতে কিছু কিছু সময় অসুবিধা থাকে, ADHD সংক্রান্ত সমস্যা বা অন্য ধরনের নিউরোলজিক্যাল বা সাইকোলজিক্যাল সাইকিয়াট্রিক কন্ডিশনস থাকতে পারে, যার জন্য পরবর্তীকালের জেনারেশনে হয়তো ADHD-টা দেখা যাচ্ছে। এবং অনেক সময় দেখা যায় আর্লি ট্রমা ইন লাইফ, সেটাও কিন্তু অ্যাজ আ এনভায়রনমেন্টাল কজ অনেক সময় ADHD বা ADHD লাইক বিহেভিয়ার্স সিমটমস দেখানো যেতে পারে বা সেগুলো ম্যানিফেস্ট হয়। এইবারে আসি যে কি কি ধরনের সিমটমস আমরা ADHD-তে দেখি। ADHD-তে মোস্টলি যেটা দেখা যায় সেটা হচ্ছে যে অ্যাটেনশনের একটা সমস্যা হয়, যার ফলে বাচ্চা কোনো কিছুতে মন দিতে পারে না, খুব ফিজিটিনেস থাকে। এবং এই যে অ্যাটেনশন দিতে পারে না তার একটা কারণ হচ্ছে যে সে অ্যাটেনশন বেসিক্যালি অনেক কিছুতে দিচ্ছে, বাট একটা যে কোনো জিনিসে ফোকাস করতে তার অসুবিধে। তার মানে হচ্ছে মাইন্ড ফিল্টার করতে পারছে না যে কোন জিনিসটা প্রায়োরিটি এবং কোন জিনিসটায় অ্যাটেনশন দেব। তাই জন্য দেখা যাচ্ছে যে এই বাচ্চাদের একাডেমিক সমস্যা অনেক সময় থাকতে পারে, যদিও হয়তো তার বুদ্ধি যথেষ্ট আছে, কিন্তু সে যতটা তার ক্যাপাসিটি সেই অনুযায়ী সে পারফর্ম করতে পারছে না। নেক্সট যেটা আমরা অনেক সময় দেখে থাকি সেটা হচ্ছে একটা জায়গায় বাচ্চা বসছে না, সারাক্ষণ দৌড়ে বেড়াচ্ছে, লাফিয়ে বেড়াচ্ছে, রুলস ফলো করছে না, স্কুলে সমস্যায় পড়ে যাচ্ছে। অনেক সময় স্কুলে বেচারারা স্টিগমাটাইজড হয়ে যায়, তাদের ক্লাউন বলা হচ্ছে বা তারা দুষ্টু ছেলে বা লেজি, এই নামগুলো তাদের অযথা তাদের দিয়ে দেওয়া হয়, বিকজ তাদের সিমটমস গুলোকে কেউ বুঝতে পারে না
এবং তার প্রপার ডায়াগনোসিস হয়তো হয়নি। তার সঙ্গে যেটা দেখা যায় সেটা হচ্ছে যে একটা ইমোশনাল ব্যালেন্স মেনটেন করতে কিন্তু জেনারেলি এডিএইচডিতে অসুবিধে হয়, যেখানে কি হয় বাচ্চা ভীষণ রেগে যাচ্ছে বা ভীষণ ইমোশনাল হয়ে যাচ্ছে, তো ফ্লাকচুয়েশনস হয় ইমোশনের, প্লাস কোন সময় কোন ইমোশনটা কতটা দেখাবো সেইটার মধ্যেও অনেক সময় দেখা যায় যে ইনঅ্যাপ্রোপ্রিয়েটনেস থাকে। তাহলে সে আইদার ভীষণ উত্তেজিত হয়ে যাচ্ছে, ভীষণ এক্সাইটেড হয়ে যাচ্ছে, যতটা দরকার নেই তার বেশি হয়তো কথা বলে ফেলছে বা রিয়্যাক্ট করে ফেলছে। এই জিনিসগুলোও কিন্তু অনেক সময় আমরা বাচ্চাদের মধ্যে দেখে থাকি। বারবার আমি বাচ্চা কথাটা এই জন্য বলছি কেন কি জেনারেলি এই ডায়াগনোসিসটা ছোটবেলা থেকে আর্লি অ্যাডাল্টহুডের মধ্যে চলে আসা উচিত। এই ধরনের বিহেভিয়ার্স থাকলে এখনকার বাবা মা যথেষ্ট সতর্ক হয়ে যান এবং তারা সেটাকে ইভ্যালুয়েট করেন। তারা যদি নাও করেন তাহলে স্কুলে এই সিমটমস দেখে অনেক সময় স্কুল থেকে টিচার্সরা অনেক সময় বাবা মাকে রেকমেন্ড করেন যে টেস্টিং করান বা কাউন্সেলিং করান। সেই ক্ষেত্রেও কিন্তু আমরা অনেক সময় এরকম বাচ্চাদের বা আর্লি অ্যাডাল্টসদের পেয়ে থাকি। বা কাজের জায়গায় গিয়ে খুব অসুবিধে হচ্ছে, অ্যাডজাস্ট করতে পারছে না, কোনো কাজ যদি খুব বেশি স্ট্রেসফুল হয় সেটা শুরু করতে পারছে না, বা শুরু করলে শেষ করতে পারছে না, ভীষণ সময় নষ্ট করছে, বুঝতে পারছে কাজটা আছে কিন্তু প্রোকাস্টিনেট করে 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 একদম এন্ড মোমেন্টে গিয়ে হয়তো কাজটা করছে। তো এই ধরনের কিন্তু আমরা অনেক সময় দেখে থাকি যে এই ডিফিকাল্টিগুলো হয়। এই ধরনের সমস্যার মূলত ইম্পেয়ারমেন্টের পার্টগুলো পরে হচ্ছে বিহেভিয়ারে, নেক্সট হচ্ছে যেটা বললাম অলরেডি সোশ্যাল লাইফে, কোনো রিলেশনশিপ মেনটেন করা, কোনো কাজ মেনটেন করা, কোনো অ্যাডজাস্টমেন্ট, কোনো কমিটমেন্ট মেনটেন করতে কিন্তু ভীষণ সমস্যা হয় এদের। এই হলো মোটামুটি যেগুলো আমরা বেসিক্যালি সিমটম ম্যানিফেস্টেশন হিসেবে দেখে থাকি। এবার হলো যে এই ধরনের সিমটম দেখলেই কি আমরা তাকে এডিএইচডি বলে দেবো? একেবারেই নয়। সেইটা যদি আপনারা দেখে থাকেন নিজের মধ্যে হচ্ছে এবং ফর আ লং টাইম হচ্ছে, এই নয় যে সিচুয়েশনে কিছু একটা হলো, লাইফে কিছু একটা ঘটনা হলো আর আপনি একটু ফ্লাকচুয়েট করছেন বা আপনার অ্যাটেনশন দিতে অসুবিধা হচ্ছে, নট দ্যাট, বাট এটা একটা পারসিস্টেন্ট পারভেসিভ কন্ডিশন হিসেবে আপনার জীবনে রয়েছে এবং তার জন্য আপনি ইম্প্যাক্টেড হচ্ছেন বা আপনার ভালোবাসার কোনো মানুষ ইম্প্যাক্টেড হচ্ছে, তাহলে এটা কিন্তু প্রপার কনসালটেশন দরকার। জেনারেলি এইগুলোর জন্য মানুষজন সাইকিয়াট্রিস্ট বা সাইকোলজিস্টকে দেখান। যদি বাচ্চা হয় তাহলে সেই নিয়ে প্রথম পিডিয়াট্রিশিয়ানের কাছেও বাবা মারা গিয়ে এই কনসার্নস গুলো তোলেন। তারপরে জেনারেলি এটা সাইকোলজিস্ট এবং সাইকিয়াট্রিস্টের কাছে আসে। এইটার যখন আমরা ম্যানেজমেন্ট ডিসকাস করি, ম্যানেজমেন্ট মোস্টলি যেটা আমরা করে থাকি সেটা হচ্ছে বিহেভিয়ারাল থেরাপি করে থাকি, সাইকো এডুকেশন করে থাকি। অনেক সময় যদি বড় হয় সে, তাকে তার সিমটমস বোঝালে যে তার কি কি জায়গায় অসুবিধা হতে পারে এবং হলে সেইটাকে পার্সোনালি না নিয়ে গিল্ট না ফিল করে এইগুলো থেকে কি করে বেরাতে পারেন সে, সেটার ম্যানেজমেন্ট কিন্তু আমরা ডিসকাস করে থাকি। তাতে কিন্তু অনেকটা হেল্প হয়ে যায়, সে কিন্তু পোটেনশিয়েট করতে পারে নিজের যে অ্যাবিলিটিস গুলো আছে সেইগুলো। আরো কিছু স্ট্রাকচারাল রিফর্মস আমরা করে থাকি, সেইগুলোতেও কিন্তু খুব হেল্প হয় এডিএইচডি তে। অ্যাপার্ট ফ্রম দ্যাট সাইকিয়াট্রিক কিছু মেডিকেশনও দেওয়া হয় মাঝে মাঝে, সেইগুলো জেনারেলি সাইকিয়াট্রিস্টরা দেন বুঝে যে তার কি লাগবে। এই হলো ম্যানেজমেন্টের ব্যাপার। যেটা বোঝার বিষয় সেটা হচ্ছে যে এডিএইচডি কিন্তু যথেষ্ট ভালোভাবে ম্যানেজ করা যায়, কন্ডিশনটা কিন্তু থাকে, কিন্তু তার মানে এই নয় যে এটা আছে বলে আপনার জীবনে আপনি কিছু করতে পারবেন না। আপনি কিন্তু খুব ভালোভাবেই নিজের লাইফ লিড করতে পারেন যদি আপনি জানেন যে আপনার যে ডিফিকাল্টিস গুলো আছে বা কন্ডিশনস গুলো আছে আপনি কি করে সেগুলোকে হ্যান্ডেল করবেন। করলে লাইফ কিন্তু অনেক সহজ হয়ে যায়, লাইফ কিন্তু অনেক রিইনফোর্সিং হয়ে যায়, অনেক আনন্দময় হয়ে যায়, অনেক সাকসেসফুল হয়ে যায়। সেটা আমাদের কিন্তু পার্সোনাল এক্সপিরিয়েন্স আছে। এডিএইচডি তে ফার্স্ট স্টেপ হচ্ছে অ্যাওয়ারনেস। যদি আপনি দেখতে পারেন যে নিজের মধ্যে বা আপনার ভালোবাসার মানুষের মধ্যে এই ধরনের সমস্যা রয়েছে এবং সে সেটাকে নিয়ে স্ট্রাগল করছে, চ্যালেঞ্জ ফিল করছে, তাহলে কিন্তু এটাকে কনসাল্ট করা খুব দরকার। মেন্টাল হেলথ এক্সপার্টের সঙ্গে গিয়ে কনসাল্ট করুন। আপনারা চাইলে আমাদের সঙ্গেও কনসাল্ট করতে পারেন। এই নিয়ে যা যা কাজ করা দরকার আমরা সেটা করতে পারি এবং তার থেকে আপনি দেখতে পাবেন যে কিভাবে মানুষটা হেল্পড হচ্ছে এবং কিভাবে সে বেটার হচ্ছে। পরবর্তীকালে আরো অনেক নতুন নতুন টপিক নিয়ে ডিসকাস করব, যেটা আপনাদের হয়তো সুবিধে হবে, আপনাদের লাইফে হয়তো কিছু কিছু চেঞ্জেস আনবে।
ভালো থাকবেন, সুস্থ রাখবেন, অ্যাওয়্যার থাকবেন, এডুকেটেড থাকবেন। আবার দেখা হবে পরবর্তীকালের এপিসোডে।